বাংলা বানান অথবা বানান শুদ্ধিকরণ। হুম, তো দেখা যায় আমরা যেহেতু দেখেছি শব্দের ক্লাসে তোমরা দেখেছো আমাদের উৎপত্তিমূলক শ্রেণীবিভাগ যখন আমরা পড়েছিলাম দেখেছো যে শব্দ তোমার সংস্কৃত থেকে আসছে, মানে তৎসম শব্দ আছে প্রচুর, প্রায় 25%। তারপর হচ্ছে তোমার তদ্ভব মানে যেটা বাংলা শব্দ, এছাড়াও আরো দেখেছি বিদেশি শব্দ আসছে। হুম, তো আবার দেখো আমাদের কি আছে, রস্বই দীর্ঘই, উচ্চারণ কিন্তু একই, দন্তন্য মূর্ধন্য। হ্যাঁ, তৎসম থেকে আমরা দেখতে পাচ্ছি মূর্ধন্য ব্যবহৃত হয় নতবিধান যখন আমরা পড়েছিলাম। তো এই যে তোমার একই বানানে রসই হয় আবার দীর্ঘই হয়, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম প্রণয়নের দরকার ছিল। তো এই বাংলা একাডেমি তোমার 1992 সালে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম মূলত প্রবর্তন করেছিল। সেই নিয়মগুলোই আমরা এখন ফলো করি এবং সেগুলো অনুসারেই এই নিয়মগুলো আমরা এখন দেখব। প্রথমে আসো অঞ্জলি দ্বারা, সহজ কিছু বানান আমাদের দেখা যায় অনেক সময় ভুল হয়। হ্যাঁ, এই বানানগুলো আমরা প্রথমে দেখে নিচ্ছি। অঞ্জলি দ্বারা গঠিত সকল শব্দে রস্বইকার হবে। তাহলে এই যে অঞ্জলি শব্দ, অঞ্জলি থাকলেই অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, এরকম যত অঞ্জলি আছে এই যে বানানগুলো এখন এখানে আছে এগুলো সবগুলোই ভুল। তাহলে কি হবে, সবগুলোতে হচ্ছে রস্বইকার হবে। যেমন আমরা অনেক সময় বলি যে 21শে ফেব্রুয়ারি তোমার শহীদদের প্রতি কি, 21শে ফেব্রুয়ারিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, শহীদদের কি দেই, শ্রদ্ধাঞ্জলি জানাই আমরা অনেকে। এখন ফেব্রুয়ারিতে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি, ভাষা দিবসে, শহীদ দিবসে, কিন্তু এখানে কয়টা বানান ভুল কে বলতে পারবে? এই যে একটা বাক্য লিখলাম 21শে ফেব্রুয়ারিতে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, তাহলে দেখো এখানে প্রথমত ফেব্রুয়ারি বানান ভুল। বিদেশি শব্দের বানানে কখনোই দীর্ঘইকার হবে না, এটা একদম তোমাদের তৎসম শব্দ যখন পড়িয়েছিলাম, তৎসম শব্দ চেনার উপায় যখন পড়িয়েছিলাম তখনই বলেছিলাম কোনোভাবেই তৎসম শব্দ ছাড়া, সংস্কৃতগুলো ছাড়া অন্য কোনো শব্দে কখনোই হচ্ছে দীর্ঘইকার হবে না। তাহলে এটা একবার ভুল। শহীদ আরবি শব্দ, তাহলে এটাও বিদেশি শব্দ, এখানেও কোনোভাবেই দীর্ঘইকার হবে না। হুম, আবার শ্রদ্ধাঞ্জলি, এই যে শ্রদ্ধাঞ্জলি দীর্ঘ ইকার, তাহলে শ্রদ্ধাঞ্জলি বানানো ভুল, এখানে তিনটা ভুল। ঠিক আছে, তাহলে অঞ্জলি দ্বারা গঠিত সকল শব্দের হ্রস্ব ইকার হবে। যেমন অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, প্রেমাঞ্জলি, পতঞ্জলি, এরকম যত অঞ্জলি দেখবা সব জায়গাতেই হচ্ছে হ্রস্ব ইকার দিয়ে দিবা, ঝামেলা শেষ। সোনালি, রূপালী, মিতালি, তোমাদেরকে প্রত্যয় পড়িয়েছিলাম। আলী প্রত্যয়, আলী কি তৎসম প্রত্যয় নাকি বাংলা প্রত্যয়, কারো কি মনে আছে? আলী, আলী হচ্ছে বাংলা প্রত্যয়। হুম, তাহলে বাংলা যেহেতু প্রত্যয় যুক্ত হয়েছে তাহলে অবশ্যই এটা বাংলা শব্দ। সোনালী, রূপালী, মিতালি, তাহলে বাংলা শব্দ যেহেতু তাহলে কোনোভাবেই কি হবে না, দীর্ঘইকার হবে না। তাহলে নিয়মটা কি, বিশেষণবাচক আলী প্রত্যয়যুক্ত শব্দে ইকার হবে। তাহলে আলী থাকলেই সেটা অবশ্যই রস্ব ইকার হবে, যেমন সোনালী, রূপালী, বর্ণালী, হেয়ালি, খেয়ালি, মিতালি, তাহলে আলী থাকলেই হচ্ছে রস্ব ইকার। এইখানে জসিমউদ্দিনের নামের বানানে তিনটা শব্দ দেওয়া হয়েছে, জসিমউদ্দিন, 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 এর কোনটা শুদ্ধ? মাঝে যেটা লেখা হয়েছে এটাই শুদ্ধ। এখন কথা হচ্ছে নামের আমি উচ্চারণ কেমন, উচ্চারণ কিন্তু একই, কিন্তু বানানটা আমাদের জানতে হবে। এইটা কেন দিয়েছি, এটা এ কারণে দিয়েছি, লেখক হোক বা যে কোনো প্রতিষ্ঠান হোক তাদের ক্ষেত্রে কোনোভাবেই বানানের নিয়ম প্রযোজ্য হবে না, বানানের নিয়ম প্রযোজ্য হবে না। মানে তোমার প্রতিষ্ঠানের নাম বা লেখকের নাম যে কোনো নামের ক্ষেত্রে বানানের নিয়ম প্রযোজ্য হবে না। তাহলে সোনালী ব্যাংক তারা যদি এভাবে লিখে, সোনালী ব্যাংক আমাদের হচ্ছে এভাবেই লিখতে হবে। সেক্ষেত্রে আমরা গিয়ে তাদেরকে শুদ্ধ করে দিয়ে আসতে পারবো না যে আপনারা মেয়ে আপনারা তো বানান ভুল করেন, বানানের নিয়মই জানেন না। হ্যাঁ, তাহলে যে যেভাবে লিখে আমাদের সেভাবেই লিখতে হবে। যেমন শরৎচন্দ্র, শরৎচন্দ্র সন্ধি হলে কি হয় বলো তো, তোমাদের সন্ধি পড়িয়েছিলাম। শরৎচন্দ্র যখন সন্ধি হয় তখন কি হয় কারো মনে আছে? শরৎচন্দ্র, ভেরি গুড, তাহলে তোমাদের মনে আছে। হ্যাঁ, কিন্তু তিনি যেহেতু শরৎ চন্দ্র লিখতেন সেভাবেই লিখতে হবে। তাহলে দেখো সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক আমরা এভাবে লিখলে হবে না, যেটা শুদ্ধ, অর্থাৎ যারা লেখক, কবি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যা লেখা থাকে তাই লিখতে হবে। সোনালী ব্যাংক সাধারণত কিভাবে লিখে, এই যে এভাবে লিখে, ওকে। আর রূপালী হচ্ছে
র এর সাথে কি থাকে, দীর্ঘ উকার থাকে। ওকে, রূপালী ব্যাংক এভাবে লিখে, এইটাই। আচ্ছা, তারপর আসো কার্যাবলী, বাংলাদেশ বিষয়াবলী, গ্রন্থাবলী, বানানগুলো ঠিক আছে? ঠিক নাই? ঠিক থাকলে তো আর এভাবে দিতাম না। বিষয়টা হচ্ছে আবলি বচনবোধক যুক্ত শব্দটির আবলি অংশটুকুতে সবসময় কি হবে, রস্ব ইকার হবে। তাহলে আবলি সবসময় কি হবে, রস্ব ইকার হবে। কার্যাবলী, শর্তাবলী, ব্যাখ্যাবলী, নিয়মাবলী, তথ্যাবলী, সবসময় সবকিছুতে কি হবে, রস্ব ইকার হবে। ভাষা ও জাতিতে রস্ব ইকার হবে, যেমন দেখো ইংরেজি, জাপানি, হিন্দি, ভুল। তাহলে কি হবে, রস্বই হবে। বাঙালি, জাপানি, ইংরেজি, জার্মানি, ইরানি, হিন্দি, আরবি, ফার্সি। তাহলে চীন বানান কি হবে, চীন বানান লিখো। বলেছি ভাষা ও জাতিতে রস্ব ইকার হবে, তাহলে চীন বানান লিখো। চীন বানান দীর্ঘ ইকার। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, মালদ্বীপ, তাহলে এগুলোতে দীর্ঘ ইকার কেন, এগুলোতে দীর্ঘ ইকার কেন? কারণ হচ্ছে এগুলো তৎসম শব্দ। এই যে চাইনা, আমরা তো চাইনা বলি নাই, চীন। শ্রীলঙ্কা, লঙ্কা দেখলে বোঝাচ্ছে তৎসম শব্দ। মালদ্বীপ, তৎসম শব্দ। বুঝতে পেরেছ? তাহলে এগুলোতে কি হচ্ছে, দীর্ঘ ইকার হচ্ছে, সমস্যা নাই। ঠিক আছে, তারপর আসো কিছু শব্দ, মানে আগে যখন বানানের নিয়মটা এভাবে প্রবর্তন করা হয় নাই, বানানের নিয়মগুলো তৈরি হয়নি, তখন খেয়াল করো কিছু শব্দ যেগুলো তৎসম শব্দ, সেই তৎসম শব্দগুলোর বানান হ্রস্ব ইকার দিয়েও লেখা হতো, দীর্ঘ ইকার দিয়েও লেখা হতো। মানে ধরো ধরো পদবী, পদবী এভাবেও লেখা হতো, আবার এভাবেও লেখা হতো, মানে দুটোই শুদ্ধ। এই ক্ষেত্রে কি করা হয়েছে, বিকল্প, এবার এবার প্রশ্নটা ছিল বিকল্প বর্জন করা। হ্যাঁ, আমরা একটা নিয়মে চলে আসছি, সেই নিয়মটা কি, যেসব তৎসম শব্দে রস্বই দীর্ঘই, রস্ব দীর্ঘ উভয় শুদ্ধ, সেগুলোতে কি হবে, শুধু রস্বই বা রস্য হবে। বুঝতে পেরেছ? আগে রস্বই দীর্ঘই দুটোই শুদ্ধ ছিল, রস্য ও দীর্ঘ দুটোই শুদ্ধ ছিল। এখন দীর্ঘই, দীর্ঘ উ বাদ, এখন শুধু রস্বই দিয়ে লিখতে হবে। সেটা কি, যেমন শ্রেণী, ছোটবেলায় যখন আমরা, মানে আমাদের বইগুলো, তোমাদের আগের বইগুলো যদি দেখি আমরা, আমাদের আগের বইগুলো, সেখানে দেখবা তৃতীয় শ্রেণী দীর্ঘ ইকার, চতুর্থ শ্রেণী দীর্ঘ ইকার, কিন্তু এখন দেখবা সবগুলো রস্ব ইকার দিয়ে লিখা। এটার কারণ কি, কারণ ওই যে একটা নিয়মে নিয়ে আসছে, সেটা হচ্ছে রস্ব ইকার দিয়ে লিখতে হবে। তাহলে দেখো এই বানানগুলো খুব জরুরি। কেন জরুরি, যেহেতু চারটা অপশন থাকে, চারটা অপশনের মধ্যে এখান থেকে একটা বানান তুলে দিতে পারে, এবং এখান থেকে তোমার রিটেনে প্রশ্ন থাকে বানান থেকে, বানানের নিয়ম থেকে আসে, অথবা তোমাদের পাঁচটা বানান দিবে, পাঁচটা বানানকে শুদ্ধ করতে বলা হয়। বুঝতে পেরেছ? তাহলে আসো কিংবদন্তি, এই যে রসইকার, খঞ্জনী রসইকার, চিৎকার রসইকার, চুল্লি রসইকার, তরণী, ধমনী, ধরণী, নারী, পঞ্জি, পদবী, পল্লী, ভঙ্গি, মঞ্জরি, মসি, যুবতী, রচনাবলী, হ্যাঁ ওই যে আবলি, লহরী, শ্রেণী, সরণী, সূচিপত্র, উন্না, এগুলো আসছে, এগুলো রিটার্নও আসছে। তাহলে এই কয়েকটা বানান, এখানে যে বানানগুলো আছে এগুলো খুব ভালো করে দেখতে হবে। ঠিক আছে, নেক্সট, পদের শেষে যদি জীবী থাকে, হ্যাঁ, যেমন শ্রমজীবী, পেশাজীবী, তাহলে অবশ্যই কি হবে, আইনজীবী, দীর্ঘ ইকার হবে। এই যে চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, আমরা সাধারণত অনেকেই এভাবে লিখে থাকি, তাহলে এটা কি, এটা ভুল, কোনো কথা নাই, এটা ভুল হবে। তাহলে শুদ্ধ কি হবে, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, এগুলো সবগুলোতে কি হবে, জীবী। তাহলে পদের শেষে হচ্ছে দীর্ঘ ইকার হচ্ছে, যদি আগে হয় জীবিকা, তাহলে হচ্ছে এভাবে হবে, দীর্ঘ ইকার এবং হ্রস্ব ইকার হবে, জীবিকা, সেক্ষেত্রে কি হবে, দীর্ঘ ইকার এবং হ্রস্ব ইকার হবে। ওকে, নেক্সট, পদের শেষে বতি, মতি, গামী, কামী, বাহী, মুখী, পন্থী, হ্যাঁ এরকম যদি থাকে তাহলে দীর্ঘ ইকার হবে। আচ্ছা, কারণ কি, এই যে বতি, মতি, গামী, কামী, এগুলোতে দীর্ঘ ইকার, কারণটা কি, কে বলতে পারবে, কারণ কি বলো? হ্যাঁ, তৎসম শব্দ, দীর্ঘ ইকার আছে মানেই তো তৎসম শব্দ, দীর্ঘ ইকার, দীর্ঘ উকার, মূর্ধন্য, এগুলো আছে মানেই হচ্ছে এগুলো তৎসম শব্দ, এখানে আর কোনো ঝামেলা নাই, আর কোনো মানে অন্য কোনো কথা এখানে নাই। তাহলে দেখো পদ্মাবতী, শ্রীমতী, অনুগামী, এগুলো সবগুলোই হচ্ছে দীর্ঘ ইকার। শেষ। এখন তাহলে আমরা, আমাকে বলো, আমরা রস্ব ইকার দিয়ে কি কি পড়লাম, একদম প্রথমে কি পড়েছি বলো, একদম প্রথমে কি কি পড়েছি, রস্ব ইকার দিয়ে বলো কি কি পড়লাম। প্রথমে বললাম অঞ্জলি,
অঞ্জলি, এরপর আবুলি, তারপর আলী, আলী, ওকে। তারপর বলো, রসিকের দিয়ে আর কি পড়েছি? ভাষা ও জাতি, ভেরি গুড। ভাষা ও জাতি, এটাতে রসইকার হবে। হ্যাঁ, আর দীর্ঘইকার দিয়ে কি পড়লাম? জিবি, জিবি পড়লাম। আর কি পড়লাম? এই যে বতি, মতি, গামি, কামি, এগুলো। হুম। তারপর হচ্ছে, আর যদি জিবি আবার যদি জীবিকা হয় সেক্ষেত্রে দীর্ঘইকার আর রসইকার। মনে থাকবে? তাহলে আমরা রসইকার চারটা বললাম, অঞ্জলি, আবুলি, আলী, ভাষা ও জাতি, এগুলোতে সবসময় রসইকার হবে। শেষ। আর জিবি, জিবিতে হচ্ছে দীর্ঘইকার। হস চিহ্ন, হস চিহ্ন যথাসম্ভব বর্জন করতে হবে। কল কল, কল কল, আমরা জানি এটা হচ্ছে কি উচ্চারণ হবে? কল কল। এখানে কি হবে না? হস চিহ্ন হবে না। কিন্তু যেগুলোতে হস চিহ্ন দিতে হবে, অবশ্যই সেগুলোতে হস চিহ্ন যেগুলোতে দিতে হবে, দেখো উদ্ঘাটন, উদ্বেগ, এগুলো সবগুলোতে কি হবে? হস চিহ্ন হবে। দিকপাল, দিকভ্রম, দিকভ্রষ্ট, দিকদর্শন, প্রাককথন, পাক সর্বস্ব, মনে রাখবো কিভাবে? উদ, দিক, প্রাক, বাক। ঠিক আছে? তাহলে উদ্ঘাটন, উদ্বেগ, এগুলোতে হচ্ছে কি হবে? অশ্চিহ্ন হবে। আচ্ছা, কিছু কিছু শব্দে দ রস্বকার হয় নাকি দ দীর্ঘকার হবে, এটা আমাদের মনে থাকে না। আমরা এটা কিভাবে মনে রাখবো? হুম, এটা আমরা মনে রাখার চিন্তাটা করো। যদি দূরত্ব সম্পর্কিত হয় তাহলে সেখানে দীর্ঘকার হবে। দূরত্ব সম্পর্কিত হলে দীর্ঘকার হবে। দুর্নীতি, দূরত্বের সাথে কোনো সম্পর্ক আছে? নাই। দুর্যোগ, দুর্নীতির সাথে কোনো সম্পর্ক আছে? নাই। দুর্ঘটনা, নাই। তাহলে এগুলো সবগুলোতে কি হবে? রস্বকার হবে। তাহলে দূরত্ব বোঝায় না, এরূপ শব্দে রস্বকার যোগে দূর অর্থাৎ উপসর্গ হবে। আর যদি দূরত্ব বুঝাই, দূর, দূরবর্তী, দূর দূরান্ত, দূরীকরণ, অদূর, দূরত্ব, দূরবীক্ষণ, তখন কি হবে? তখন হচ্ছে দীর্ঘকার হবে। তাহলে দূরত্ব বোঝায় এমন শব্দে কি হবে? এটা জাস্ট মনে রাখার একটা টেকনিক। যেমন আরো কিছু শব্দ আছে, ব্যতিক্রম, দুর্বা, দুর্বা দিয়ে নিশ্চয়ই দূরত্ব বুঝায় না, কিন্তু এটা কি হবে? দীর্ঘকার হবে। দূষক, দূষণীয়, দূষণ, দূষ্য, এগুলোতে কি হবে? এগুলো সবগুলোতে দীর্ঘকার। মানে দূষণের সাথে মনে রাখবা, ঘাস, দুর্বা, আর হচ্ছে দূষণ, দূষণ সম্পর্কিত যেগুলো সেগুলো হচ্ছে দীর্ঘকার হবে। শেষ। ভ রস্বকার নাকি ভ দীর্ঘকার, কোনটা হবে? তাহলে ভূমি বা মাটি সংক্রান্ত যদি হয় তাহলে ভ দীর্ঘকার হবে, আর না হলে কি হবে? ভ রস্বকার হবে। যেমন ভূমি, ভূগোল, ভূমিকম্প, ভূতল, ভূধর, তাহলে ভূধর এটা ভুল, ভূধর। মানে ভূমির সাথে যদি সম্পর্কিত বা মাটি সংক্রান্ত যদি হয় তাহলে ভ দীর্ঘকার হবে। আর ভুবন, ত্রিভুবন, ত্রিভুজ, এগুলো তো হচ্ছে ত্রিভুজ, অনেকে ভুল লিখে, ভুবন অনেকে ভুবন এইভাবে লিখে, তাহলে ভুল। ঠিক আছে, নেক্সট। রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব মানে দুইবার উচ্চারিত হবে না। অর্জন, ঊর্ধ্ব, কর্ম, কার্তিক, হ্যাঁ, এগুলো সবগুলোই হচ্ছে ভুল। তাহলে কি হবে? অর্জন, ঊর্ধ্ব, কর্ম, কার্তিক, কার্য। কিছু ব্যতিক্রম আছে, যেমন অর্ঘ্য, দৈর্ঘ্য, নৈর্ব্যক্তিক, মর্ত, এই চারটা শব্দ মনে রাখবা। উঁ হবে নাকি অনুস্বার হবে সেটা নির্ণয়ের সূত্র। উঁ কখন হবে আর অনুস্বার কখন হবে? যদি সন্ধিবদ্ধ না হয় তাহলে উঁ স্থানে অনুস্বার হবে না, তার মানে সন্ধিবদ্ধ যদি হয় তাহলে অনুস্বার হবে। তাহলে অলংকার সন্ধিবদ্ধ, সন্ধিবদ্ধ কিনা, এটাকে আমরা সন্ধি করতে পারবো কিনা? লিখো, অলংকার, বিচ্ছেদ করো, বিচ্ছেদ, বিচ্ছেদ করো, অলংকার। অলং যোগকার, আচ্ছা, ময়ের সাথে হস হবে, ওকে। তাহলে এটাতে আমরা কি করতে পারছি? এটাতে আমরা সন্ধি করতে পারছি। যদি সন্ধি করতে পারি সেখানে অনুস্বার হবে। তাহলে এখন সন্ধি বিচ্ছেদ করছো তো, এবার সন্ধি করো। সন্ধি করলে কি হবে? অলংকার। বুঝতে পেরেছ? তার মানে আমরা যেই শব্দটা সন্ধি বিচ্ছেদ করতে পারবো, সন্ধি করতে পারবো, সন্ধির মাধ্যমে যে শব্দটা গঠিত হয়েছে সেখানে অনুস্বার হবে। ক্লিয়ার? সেখানে কি হবে? অনুস্বার হবে। তাহলে দেখো, সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার লেখা যাবে। নিয়মটা খেয়াল করো। যদি এরকম, শোনো, শুধু বানান না এসে এরকম নিয়মও দিতে পারে, বলতে পারে যে এই নিয়মের অধীনে কোন শব্দটা তৈরি হয়েছে, এই নিয়মের মাধ্যমে কোন শব্দটা তৈরি হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে দেখো, সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ থাকলে, পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম স্থানে, দেখো তো, অলম, আর শেষে কি থাকে? কার। তাহলে ক আছে কিনা আর ম আছে কিনা পূর্ব পদে? অলম,
অলম। এই যে ম স্থানে কি হবে? অনুস্বার হবে। এটা তো আমরা সন্ধিতেও পড়েছি, তাই না? তাহলে সন্ধিবদ্ধ না হলে উ স্থানে কি হবে? অনুস্বার হবে না, কি হবে তাহলে? উ হবে। অঙ্ক, অঙ্গ, আকাঙ্ক্ষা, আতঙ্ক, কঙ্কাল, গঙ্গা, তাহলে এগুলোতে কি হবে? এগুলোতে হচ্ছে বঙ্কিম। যদি সন্ধি না হয় তাহলে সেখানে উ হবে। ঠিক আছে? তাহলে দেখো এখানে কিছু শব্দ আছে। অহংকার, অহম যোগকার, তাহলে এটি কি হবে? অবশ্যই অনুস্বার হবে, যেহেতু সন্ধির মাধ্যমে হয়েছে। তাহলে সংখ্যা, সংখ্যা হচ্ছে ব্যতিক্রমে, দেখো ব্যতিক্রম লিখা আছে ফজলে রাব্বি। সংখ্যা হচ্ছে ব্যতিক্রম। সমযোগকা, এটা হচ্ছে উঁ দিয়ে লিখবে, উঁ দিয়ে লিখবে। ওকে, নেক্সট। এখানে সঠিক বানান, এই বানানগুলো আমরা কখন পড়েছিলাম? কারো মনে আছে? কারো কি মনে আছে? হ্যাঁ, নতবিধানে। তাহলে কি মনে রেখেছিলাম? এখানে বিষয়টা হচ্ছে হয়ের সাথে, হয়ের সাথে কখন দন্তন্য বসবে আর হয়ের সাথে কখন মূর্ধন্য বসবে, এটাই হচ্ছে মূলত নিয়ম, মূল বিষয়টা, জানার বিষয়টা। তাহলে যদি আমাদের উচ্চারণের র আসে, যদি উচ্চারণের র আসে তাহলে মূর্ধন্য বসবে। যেমন পূর্বাহ্ন, তাহলে এখানে কি আছে? মূর্ধন্য আছে। সায়াহ্ন, র নেই, তাহলে কি বসবে? দন্তন্য বসবে। অপরাহ্ন, র আছে, তাহলে মূর্ধন্য। মধ্যাহ্ন, র নেই, তাহলে কি হবে? দন্তন্য। অন্ন, র নেই, দন্তন্য। প্রাহ্ন, কি আছে? প্রাহ্নতে কি আছে? মূর্ধন্য হবে, রাইট? এটাই। ঠিক আছে, নেক্সট। ইক বা স্নিক, স্নিক মানেই তো ইক। স্নিকের মধ্যে কি হয়? স্নিক থেকে ইক কেন হয় বলো? প্রত্যয় যারা ক্লাস করেছো বলো। স্নিক থেকে ইক কি হয়? ইথ হয়, রাইট? ইথ হয়। কি ইথ হয়? মূর্ধন্যস্ব আর মূর্ধন্য ইথ হয়। মূর্ধন্যস্ব আর হচ্ছে মূর্ধন্য ইথ হয়। আচ্ছা, ইক প্রত্যয় যুক্ত শব্দে কি হয় সাধারণত? আদিস্বরের বৃদ্ধি হয়। ইক প্রত্যয় যুক্ত শব্দে কি হয়? আদিস্বরের বৃদ্ধি হয়। তাহলে আমরা একটু দেখি। হুম, যেমন ব্যবহার, ব্যবহারিক, ব্যবহারিক, এইখানে বানান কোনটা শুদ্ধ বলো? এখানে বানান কোনটা শুদ্ধ? দুই শুদ্ধ, এক আর তিন শুদ্ধ, এক দুই শুদ্ধ। আচ্ছা, আচ্ছা, এটা শেষ, এবার বলো। এক, দুই, তিন, এখানে কোনটা শুদ্ধ? ঠিক আছে, এটা একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, শোনো, ইক প্রত্যয় যুক্ত হলে কি হবে? আদিস্বরের বৃদ্ধি হবে। হুম, শব্দটা ব্যবহার, এটা শুদ্ধ। শব্দটা ব্যবহার, এটা শুদ্ধ। এখন ব্যবহারের সাথে ইক যুক্ত করো, ইক যুক্ত করো, তাহলে আদিস্বরের বৃদ্ধি হবে। তাহলে জফলার সাথে একটা কি আসবে? জফলার সাথে কি আসবে? আকার আসবে কিনা? অবশ্যই আকার আসবে। তাহলে এটা ভুল, এটা শুদ্ধ। কেন? এই ব্যবহারের সাথে ইক যুক্ত হয়েছে, এজন্য জফলার সাথে একটা আকার আসছে। শেষ। শব্দটা সমসময়, সমসময় মানে একই সময়। সম মানে কি? একই। আমরা বলি না সমবয়সী, মানে কি? একই বয়সী। সমসময় মানে একই সময়। যেমন বলে না সমসাময়িক বলে, হ্যাঁ, কিন্তু আসলে শব্দটা ভুল। কেন? শব্দটা হচ্ছে সমসময়। আমি ইক যুক্ত করব। ইক যুক্ত করলে কি হবে? আদিস্বরের মানে যেটা উপধা, সেটা বৃদ্ধি হবে। তাহলে ইক যুক্ত করো, তাহলে সম হবে না সাম হবে বলো? সাম হবে, সাম, সাম। ওকে। আর এখানে সময়, সময়ের সাথে ইক যুক্ত করে দাও, এখানে তো আদিস্বর বৃদ্ধি হবে না, বৃদ্ধি হয়েছে কোথায়? দন্তস্ব এর সাথে। তাহলে এখানে কি হবে? সাময়িক। শব্দটা হচ্ছে সমসাময়িক। তাহলে এখানে শুদ্ধ কোনটা? সমসাময়িক, 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 কোনটা? এটা শুদ্ধ, এক নম্বর শুদ্ধ। এটা ক্লিয়ার? প্রত্যয়তে কিন্তু আমি এটা বুঝাইছিলাম সবাইকে যে ইক প্রত্যয় যুক্ত হলে আদিস্বরের কি হবে? বৃদ্ধি হবে। যেমন উপন্যাস, ইক যুক্ত হলে কি হয়? ঔপন্যাসিক, রাইট? ইক যুক্ত হলে কি হবে? ঔপন্যাসিক। দিন, তাহলে দিন থেকে ইক যুক্ত হলে কি হবে? দৈনিক। ভূগোল, ভূগোলের সাথে ইক যুক্ত হলে কি হবে? ভৌগোলিক। যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে তারা প্রত্যয়ের ক্লাস করে আসবা। তাহলে দেখো সমসময়, সমসময়ের সাথে আমি জাস্ট ইক যুক্ত করে দিয়েছি। এখানে মাথার উপর দিয়ে যাওয়ার কি আছে? মুমতাহিনা খেয়াল করো, সমসময় আমি ইক যুক্ত করছি, ইক যুক্ত হলে আদিস্বরের বৃদ্ধি হবে। তাহলে স, স এর সাথে অ আছে, অটা কি হয়ে যাবে? আ হয়ে যাবে, সাম।
আর এখানে সাময়িক, রাইট? ঠিক আছে, এখন তাহলে দেখো ইক বা স্নিক প্রত্যয় যুক্ত অংশে কি হবে? ইকার হবে এবং মূল স্বরের আদিস্বর বৃদ্ধি হবে। তাহলে আদিস্বর কিরকম? দেখো অভ্যন্তর, তাহলে কি হবে? আভ্যন্তরিক, তাহলে অভ্যন্তরিক ভুল। ব্যবহার ব্যবহারিক, ব্যবসায় ব্যবসায়িক, ব্যাকরণ কি হবে? ব্যাকরণিক, উপনিবেশ ঔপনিবেশিক, সুপ্ত সৌপ্তিক। বুঝতে পেরেছো? এটা খেয়াল করো, এই বানানটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে আসে। এই বানানটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আগের নিয়মটা সবাই বুঝতে পেরেছো কিনা আগে সেটা বলো, কারণ প্রত্যয়তেও আমি বুঝিয়েছিলাম। ইক প্রত্যয় যুক্ত হলে আদিস্বরের বৃদ্ধি ঘটে। সবাই বুঝতে পেরেছো? নেক্সট, এটা খুব বেশি ইম্পর্টেন্ট এই বানানটা, এই নিয়মটা সবাই খেয়াল করে। এই নিয়ম থেকে প্রশ্ন থাকে যদি গতানুগতিক প্রশ্ন আসে, ঠিক আছে? বিশেষণজাত শব্দকে বিশেষ্য করতে হলে তা বা জফলা যে কোনো একটি প্রত্যয় যুক্ত করতে হবে। আচ্ছা, ধরো আমি গরিব, আমি গরিব, হ্যাঁ, এই যে গরিব বিশেষণ না বিশেষণ? আমি দরিদ্র, দরিদ্র বিশেষণ না বিশেষণ? নাউন আর অ্যাডজেক্টিভ, এটা বলো। দরিদ্র, দরিদ্র বিশেষ না বিশেষণ? দরিদ্র, দরিদ্র বিশেষ, নাউন। আমি গরিব, আমি দরিদ্র, এটা বিশেষ? এই তোমরা পদ প্রকরণে ক্লাস করছো না? আর ক্লাস করার আগে এটা বুঝো না? এটা অ্যাডজেক্টিভ না বিশেষণ? ওকে, দরিদ্র হচ্ছে কি? বিশেষণ। বিশেষণ না বিশেষণ? বিশেষণ, ওকে, অ্যাডজেক্টিভ। নেক্সট, বিশেষণ জাত শব্দ, তাহলে এটা একটা বিশেষণ শব্দ, ওকে, বিশেষণ। বিশেষ্য করতে হলে কি যুক্ত করতে হবে? তা যুক্ত করব অথবা জফলা যুক্ত করব। তার মানে আমি দুইভাবে কি করতে পারি? নাউনে পরিণত করতে পারি। দরিদ্র, তাহলে আমি এটা তা যুক্ত করে দেই, দরিদ্রতা। কি হলো? কি হলো? নাউন হলো। আরেকটা কি করতে পারি? জফলা যুক্ত করতে পারি। তাহলে আমি জফলা যুক্ত করি তো, জফলা যুক্ত করলাম, হ্যাঁ। এখন আসো, তা প্রত্যয় যুক্ত করলে আদিস্বর বৃদ্ধি পাবে না। তাহলে দেখো দরিদ্র দরিদ্রতা, আদিস্বর বৃদ্ধি পাবে না, তাহলে এটা ঠিক আছে কিনা? এটা ক্লিয়ার? এটা শুদ্ধ কিনা বলো? তা প্রত্যয় যুক্ত করলে আদিস্বর বৃদ্ধি পাবে না, তাহলে আমি বললাম দরিদ্রতা। তার মানে শুধু তা যুক্ত করে দিবে, এখানে আর কোনো কাহিনী নাই, কোনো কিছু করতে হবে না। ওকে, নেক্সট। কিন্তু জফলা যুক্ত করলে আদিস্বর বৃদ্ধি পাবে, ওই যে ইক প্রত্যয়ের মতো। ইক যুক্ত করলে যেমন আদিস্বর বৃদ্ধি পায় তেমন। তাহলে আমি একটু জফলা যুক্ত করি তো দরিদ্রের সাথে, দরিদ্র, আমি জফলা যুক্ত করলাম। তাহলে জফলা যুক্ত করলে কি হবে? আদিস্বর বৃদ্ধি পাবে। ক্লিয়ার? দারিদ্র, ক্লিয়ার? হ্যাঁ। এখন আসো, তুমি যদি বলো দারিদ্রতা হবে, দুইটা প্রত্যয় যুক্ত করে দিচ্ছ না? দুইটার তো দরকার নাই, যে কোনো একটা যুক্ত হবে। তাহলে যদি দেখো জফলা আছে, কোনোভাবেই সেটার সাথে কি যুক্ত হবে না? তা যুক্ত হবে না, কোনোভাবেই সেটার সাথে তা যুক্ত হবে না। যেমন দরিদ্র, তাহলে কি হবে? আসো এটাকে আমরা বিশেষ্য করি, নাউনে পরিণত করব। দরিদ্র তা অথবা দারিদ্র। ক্লিয়ার? দিন, তাহলে কি হবে? দীনতা। এখানে আর কোনো কাজ নাই, তা যখন যুক্ত করব তখন কোনো কাজ নাই, তাহলে কি হবে? দিন। এখানে কি হবে? দৈন্য। ভেরি গুড, দৈন্য। কৃপণ, আমরা অনেক সময় বলি না সে কার্পণ্যতা করে, এটা ভুল। কেন? কৃপণের সাথে কৃপণতা, কৃপণতা। আর এখানে কি হবে? কার্পণ্য, ওই যে ক্রি রি, রি থাকলে কি বললাম? অর বা আর, অর বা আর, তাহলে কি হবে? কার্পণ্য। ক্লিয়ার? হুম। এক, তাহলে কি হবে? একতা, একতা। আর এখানে কি হবে? ঐক্য। ক্লিয়ার? হুম। দুর্বল, দুর্বলতা, তাহলে কি হবে বলো তো? দৌড় বললো। অলস, অলসতা, তারপর কি হবে? আলস্য। ভেরি গুড। এখন আসো, এই যে আমরা অনেক সময় বলি তাদের মধ্যে ঐক্যতা নষ্ট হয়ে গেছে, শুদ্ধ না ভুল বলো? ভুল।
অনেকে ভুল বানান, দেখি ভুল বানান লিখো, বাংলায় লিখো, অনেকে ভুল বানান লিখে ভুল। ভুল। এটা শুদ্ধ না ভুল? এটা হচ্ছে ভুল। এটা কি? এটা ভুল। ওকে, এরপর আসো, ঐক্যতা ভুল। আমরা অনেক সময় বলি এত সৌজন্যতা দেখানো লাগবে না, এত সৌজন্যতা দেখানো লাগবে না। শুদ্ধ না ভুল? কি হবে? শুধু সৌজন্য। তাহলে এটি কোত্থেকে আসছে বলো? সৌজন্য কোত্থেকে আসছে? সুজন থেকে। সুজন থেকে। সুজন। সুজন। সুজনতা, এই সুজনতার ইউজ কম। সুজনতা, এরপর কি হবে? সৌজন্য। আমরা অনেক সময় বলি তার মাধুর্যতা নষ্ট হয়ে গেছে। শুদ্ধ না ভুল? ভুল। তাহলে কোত্থেকে আসছে শব্দটা? মধুর থেকে। তাহলে মধুর, মধুরতা, মাধুর্য। ক্লিয়ার? এই নিয়মটা সবাই বুঝতে পেরেছো? তাহলে দেখো, এখানে অনেক শব্দ আছে একসাথে। দরিদ্র, দিন, স্বতন্ত্র, কৃপণ, হ্যাঁ, তারপর বিচিত্র, বিশিষ্ট। ওকে, বিশেষণজাত শব্দের শেষে দীর্ঘ ইকার থাকলে এবং তারপরে যদি ত, তা, নি, নি, সভা, পরিষদ, জগৎ, বিদ্যা এগুলো যুক্ত করা হয়, তাহলে ওই শব্দের শেষে দীর্ঘ ইকার রসিকের হবে। মানে এটা শব্দটা দেখলেই, মানে এত বড় একটা লাইন দেখলেই ভয় লাগে। একটু খেয়াল করো, আমি একটা শব্দ লিখলাম, মন্ত্রী বানান সবাই লিখো। মন্ত্রী। মন্ত্রী বানান লিখো সবাই, বাংলায় লিখো, বাংলিশে লিখা যাবে না, বাংলা বানান পড়তেছি। মন্ত্রী, এখন মন্ত্রিত্ব লিখো। মন্ত্রিত্ব। মন্ত্রিত্ব লিখো। হ্যাঁ, রাইট। এই যে খাদিজা যেটা লিখছে এটা শুদ্ধ। বুঝতে পেরেছো? মানে তুমি যখন ঠিক মন্ত্রী পরিষদ লিখবা, তখনও কি হবে? রস্বইকার হয়ে যাবে। মন্ত্রী পরিষদ যখন লিখবা, মন্ত্রী সভা যখন লিখবা, তখনও রস্বইকার হয়ে যাবে। মন্ত্রিত্ব ভুল, আফরিন সুলতানা ভুল লিখছে। তাহলে নিয়মটা কি? আমি বললাম মন্ত্রী, দীর্ঘ ইকার। কিন্তু আমি যখন ত যুক্ত করব, মন্ত্রী ত, তখন এটা রস্বইকার হয়ে যাবে। আমি যখন মন্ত্রী সভা যুক্ত করব, তখন রস্বইকার হয়ে যাবে। আমি যখন মন্ত্রী পরিষদ লিখবো, তখন কি হয়ে যাবে? রস্বইকার হয়ে যাবে। প্রাণী লেখো, প্রাণী। 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 এখন আসো, প্রাণী বিদ্যা লিখো, প্রাণী জগৎ লিখো। ক্লিয়ার? বুঝতে পেরেছো বিষয়টা? ওকে, তাহলে দেখো দায়ী, কিন্তু আমি যখন দায়িত্ব তবয় যুক্ত করব তখন রস্বইকার। প্রতিদ্বন্দ্বী, আমি যখন প্রতিদ্বন্দ্বিতা লিখবো তখন রস্বইকার। প্রার্থী, তোমরা এক একজন কি প্রার্থী, যখন প্রার্থিতা লিখবো তখন রস্বইকার। দুঃখী, কিন্তু দুঃখিনী লিখলে তখন রস্বইকার। মন্ত্রী, মন্ত্রী পরিষদ লিখলে তখন রস্বইকার। ক্লিয়ার? ব্যতিক্রম খেয়াল করো, সতীত্ব, নারীত্ব, কুমারিত্ব এগুলো তয়ব যুক্ত হলে কি হবে না? রস্বইকার হবে না। খেয়াল রাখবা আবার। হুম। তাহলে এখানে কিছু শব্দ আছে, জাস্ট মনে রাখবা, আর কিছু নাই। সোনালী, হাতি, হিজড়ি, আরবি, চাচি, এই বানানগুলো শুদ্ধ না ভুল? এই বানানগুলো ভুল। কেন বলি? যদি তৎসম শব্দ না হয়, হ্যাঁ, সেটা বিদেশি শব্দ হতে পারে। অতৎসম মানে সেটা তোমার তৎসম ছাড়া বাকি চারটা হতে পারে। তদ্ভব হতে পারে, দেশি বিদেশি যে কোনোটাই হতে পারে। তৎসম না হলে সেখানে কোনোভাবেই রস্বইকার, দীর্ঘ ইকার হবে না, সেখানে রস্বইকারই হবে। তাহলে দেখো, দূরবীন, হ্যাঁ, বিরিয়ানি, কাহিনী, ফার্সি শব্দ, ফার্সি শব্দ। দূরবীন, অনেকে মনে করতে পারে এটা তো তো কি দূরত্ব সম্পর্কিত, দূর দিয়ে কি দূরে দেখা যায়, তাহলে কি হবে না? দীর্ঘ উকার কেন হচ্ছে না? না, কারণ এটা বিদেশি শব্দ। হুম। যেহেতু এগুলো তদ্ভব বা বাংলা শব্দ অথবা ফার্সি শব্দ, বিদেশি শব্দ অথবা অন্যান্য বিদেশি শব্দ, যেমন কাহিনী হিন্দি শব্দ, রাইট, সেহেতু এগুলো কি হবে না? অথবা দেশি শব্দ হতে পারে। যেমন আমরা সবসময় পড়ি কি, এই যে রানী, আমরা ছোটবেলা থেকে রানী কিভাবে লিখি? এই যে এইভাবে লিখি, কিন্তু এটা ভুল। কেন? রানী আসছে রাজ্ঞী থেকে। রানী কোত্থেকে আসছে? রাজ্ঞী থেকে আসছে। রানী আসছে কোত্থেকে? রাজ্ঞী। রাজ্ঞী হচ্ছে রানী, তাহলে রাজ্ঞী হচ্ছে তৎসম, কিন্তু রানী হচ্ছে বাংলা, তাহলে বাংলা হচ্ছে দন্তন্য আর এবং রস্বইকার। ঠিক আছে? তাহলে হাতি শুধু রস্বইকার হবে। এজন্যই তো তুমি কোচিং করতে আসছো, পড়তে আসছো, নিয়মটা জানতে আসছো, রাইট শাহনাজ সুলতানা? তাহলে দেখো, সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি বিদেশি মিশ্র শব্দে কেবল রস্বই এবং রসু এবং এদের কার চিহ্ন ব্যবহৃত হয়। তার মানে এগুলো সবগুলোতে কি হবে? শুধু রস্বইকার ব্যবহৃত হবে অথবা রস্বউকার ব্যবহৃত হবে। ঠিক আছে?
বিদেশি শব্দে মূর্ধন্য ণ কোনোভাবেই বসবে না, আমরা জানি। কেন বলো তো? শুধু তৎসম শব্দে বসবে, বিদেশি না, তদ্ভব শব্দও বসবে না। বিদেশি শব্দে মূর্ধন্য ণ, ছ, মূর্ধন্য ষ ব্যবহার হবে না। তাহলে এগুলো সবগুলো হচ্ছে বিদেশি শব্দ। এখানে কোনোভাবেই ছ, মূর্ধন্য ণ, মূর্ধন্য ষ ব্যবহৃত হবে না। গণনাবাচক বা পরিমাণবাচক শব্দগুলো রসু, আর ক্রমবাচক শব্দগুলো, সংখ্যাগুলো দীর্ঘ দিয়ে লিখতে হবে। আচ্ছা, 19 লিখো তো, 19 বানান, 19, 29 এই বানানগুলো একটু লিখো তো। 19, 29, 19 লিখো। 29, 19, আচ্ছা অনেকেই লিখছে। হুম, এইটা নিয়ে সমস্যা হয়, যেমন অনেকের হচ্ছে বাচ্চা কাচ্চা যাদের স্কুলে পড়ে, দেখা গেল মা দেখা যায় একরকম শিখায়, আবার স্কুলে দেখা যায় টিচার একরকম শিখায়। শোনো, একটা কথা মনে রাখো, এই যে আমরা 1, 2, 3 বলি না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এভাবে যতটুকু পড়ি, এগুলো সবগুলো হচ্ছে তদ্ভব শব্দ। কি শব্দ? তদ্ভব শব্দ। যদি তদ্ভব শব্দ হয়, তাহলে এই যে 19, 29, 39 এগুলোতে কি দীর্ঘও বসবে? বলো, দীর্ঘ কোনোভাবেই বসবে না। তাহলে 19, 29, 39, 49, 59 যাই হোক না কেন, সবগুলোতে কি বসবে? সবগুলোতে রসও বসবে। কিন্তু আমরা যখন বলবো ঊনবিংশ, ঊনত্রিংশ, ঊনচতারিংশ, ঊনপঞ্চাশতম, ঊনষষ্টিতম, তখন সেগুলো কি? সেগুলো হচ্ছে তৎসম শব্দ, ক্রমবাচক শব্দ। তখন কি হবে? তখন দীর্ঘ হবে। ক্লিয়ার? সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ ও কি শব্দটি দীর্ঘইকার লেখা হবে। শোনো, আমরা যখন শুধু লিখব কি খেয়েছ, উত্তর যখন হ্যাঁ বা না হবে, তখন কি হবে? যেমন গতকাল কি ক্লাস হয়েছে, উত্তর কি হবে? হ্যাঁ বা না। তুমি কি খেয়েছো? হ্যাঁ বা না। তুমি কি যাবে? হ্যাঁ বা না। তুমি কি যাবে? হ্যাঁ বা না। তাহলে উত্তর যখন হ্যাঁ বা না হবে, তখন হবে কি? রস্বইকার, ক দিয়ে রস্বইকার হবে। এবং সেটা কি হবে? ক রস্বইকার যখন হবে, সেটা নিঃসন্দেহে কি হবে? অব্যয়। ক রস্বইকার যখন হবে সেটা হচ্ছে অব্যয়। কিন্তু আমাদের যখন তোমার দীর্ঘইকার হবে, সেখানে কি হতে পারে? সর্বনাম, বিশেষণ বা ক্রিয়া বিশেষণ রূপে দীর্ঘইকার হতে পারে। যেমন আমি যখন বললাম এতক্ষণ কি করছো, তাহলে তুমি এই যে কি করছো, এটাতে কি বলবা? যে পড়ছি বা কিছু একটা বলবা, তখন কি হবে? সর্বনাম পদ। আমি যদি বলি এতক্ষণ কি কাজ করছো, এতক্ষণ কি কাজ করছো, তখন কি? বিশেষণ। তাহলে বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে যদি ক অস্বীকার হয়, তখন কি হবে? অব্যয়। হুম, তাহলে শুধু হ্যাঁ বা না এর জন্য কি হবে? ক রস্বইকার হবে। হ্যাঁ বা না এর জন্য কি হবে? ক রস্বইকার হবে। আর উত্তর যদি বর্ণনাত্মক হয়, তখন কি হবে? ক দীর্ঘইকার হবে। ক্লিয়ার? তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, তখন কি হবে? তখন এটা বর্ণনাত্মক হবে। আমি ভাত খেয়েছি, আমি নাস্তা খেয়েছি, তখন কিন্তু হ্যাঁ বা না দিয়ে হবে না, তখন হচ্ছে দীর্ঘইকার হবে। আর কিভাবে, কি রকম, কি রূপে, এগুলোতে সবসময় কি হবে? দীর্ঘইকার হবে। তাহলে শুধু হ্যাঁ বা না এর ক্ষেত্রে রস্বইকার হবে, আর কোনো ক্ষেত্রেই রস্বইকার হবে না। তাহলে দেখো, যেসব প্রশ্নবাচক বাক্যের উত্তর হ্যাঁ বা না হবে, সেই সব বাক্যে রস্বইকার হবে। ঠিক আছে? আচ্ছা, দেখো তো এখানে কি কি লিখলাম। কালো, খাটো, ছোট, ভালো হবে। কালো, খাটো, ছোট, ভালো। উচ্চারণের ক্ষেত্রে এখানে সংবৃত উচ্চারণ হয় না বিবৃত উচ্চারণ হচ্ছে, বলো তো? আমরা যখন উচ্চারণ করছি, অ এর উচ্চারণ দুই রকম হয়। অ এর উচ্চারণ দুই রকম হয়। কি কি? বিবৃত হয়, সংবৃত হয়। বিবৃত মানে হচ্ছে তোমার ঠোঁট ছড়াই যাবে, হ্যাঁ, ঠোঁটের ফাঁকাটা বেশি হবে। আর যখন সংবৃত হবে, তখন ফাঁকাটা কি হবে? ছোট হবে। বিবৃত হলে ফাঁকাটা বড় হবে। তোমাদেরকে ধ্বনীয় বর্ণে পড়িয়েছিলাম। তাহলে এখন দেখো, কালো, কালো আমরা বলছি কালো, লিখছি কি? সরি, কাল, খাট, ছোট, ভালো। আগে কিন্তু এভাবেই লিখতাম। যেমন খেয়াল করো, 11, 12 আমরা এভাবেই শিখেছিলাম, রাইট? 13, কিন্তু দেখো 11 উচ্চারণটা কেমন? সংবৃত না? তাহলে এক্ষেত্রে লেখার ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা ওকার ব্যবহার করতে পারি। এক্ষেত্রে লেখার ক্ষেত্রে আমরা কি করতে পারি? ওকার ব্যবহার করতে পারি। যেমন বাংলা অধ্বনির উচ্চারণ বহু ক্ষেত্রে ওর মতো হয়, মানে সংগৃহীত উচ্চারণ হয়। তখন শব্দ শেষে এসব অধ্বনি ওকার দিয়ে লেখা যেতে পারে। বুঝতে পেরেছো? ক্লিয়ার?
আচ্ছা, এখন এই যে লামিয়া, লামিয়া না? হ্যাঁ। আচ্ছা, বল। বল কি বলো তো? তোমরা বল খেলো না? সেই বল। আবার বল, ওই যে বল ফালানো শক্তি। হ্যাঁ, তাহলে ফুটবল, রাইট? তাহলে এটার অর্থ যেহেতু আলাদা, তাহলে আমরা কি লিখবো বলো? হ্যাঁ, যেমন ধরো কর। কর কি বলো? ইংলিশে কি? কর। করের ইংলিশ কি? ট্যাক্স, রাইট? হ্যাঁ, ট্যাক্স। ট্যাক্স, কর। কিন্তু আমি বলবো করো, তাহলে কি হবে? ওকার হবে। বুঝতে পেরেছো? যেমন কাউকে কিছু দেব, হ্যাঁ, তাহলে কি দেব লিখবো, দেব, তাহলে কি হয়ে যাবে বলো তো? দেব, দেবতা। দেব, দেবতা। তাহলে কি দিব? ওকার দিব। ক্লিয়ার? ওকার দিব। আমার না হলো, তাহলে আমি লিখলাম হল। হল। এই যে তোমরা হলে থাকো, মালিয়া তুমি মনোযোগ দাও। আমি যে এতক্ষণ পড়ানোর পর যদি তুমি এটা বলো, তাহলে কিভাবে হবে? মালিহা, আমরা কি করব? আমরা এই শব্দগুলোতে যেহেতু ও উচ্চারিত হচ্ছে, ও এর সংবৃত, মানে অ এর কি, ও এর মতো উচ্চারণ, মানে সংবৃত উচ্চারিত হচ্ছে, তাহলে আমরা এভাবে লিখবো। মালিহা, আমরা এভাবে লিখবো। বুঝতে পেরেছো? হুম। তাহলে হল। ওই যে হলের মধ্যে কি হয়, হলের মধ্যে আমি আমি যখন প্রথম হলে মানে হলে যখন প্রথম যাই আর কি, তো তোমার ডাইনিং এ যখন গেছি, ডাইনিং এ খাওয়ার সময় দেখি যে দুইটা বল, দুটোতেই ডাল। এখন আবার হঠাৎ করে একটা ডালের মধ্যে দেখি যে কেউ একজন মানে হাতটা ধুয়ে পানি ঢেলে দিছে। আমি তো বুঝতে পারতেছিলাম না আসলে যে কোনটা হাত ধোয়ার পানি আর হচ্ছে কোনটা তোমার ডাল। হ্যাঁ, কোনটা হাত ধোয়ার পানি? তোমাদের এরকম হয় কারো? তা হাত ধোয়ার পানি কোনটা আর কোনটা হচ্ছে ডাল? তো সেদিন রাতে হচ্ছে তোমাদের স্যারের সাথে ফোনে কথা বলতেছিলাম। তা আমি বলতেছিলাম, জানো আমি না হাত ধোয়ার পানি আর ডাল বুঝতে পারতেছিলাম না, আমি ভুলে ডালের মধ্যে হাত ধোয়ার পানি, মানে হাত ধোয়ার পানিটা ঢেলে দিছি। হ্যাঁ। তো ও বলছে, দূর বোকা, এটা বুঝে কোনো বিষয়? যেটার মধ্যে চামচ থাকবে ওইটা হচ্ছে ডাল। চিটং ভার্সিটির প্রীতিলতা হলের কাহিনী। এটা মনে হয় সব হলের কাহিনী একই। হ্যাঁ, সব হলেই হচ্ছে একই। মানে যেটাতে চামচ থাকে ওটা হচ্ছে ডাল, নাহলে দুইটাই একই। আমি এই ভুলটা করছিলাম, হাত ধোয়ার পানি, ওই ডালের মধ্যে হাত ধোয়ার পানিটা ঢেলে দিছিলাম। হ্যাঁ, স্যারের বেশি বুদ্ধি। এই জন্য স্যার আমাকে রুমমেট বানাইছে। আচ্ছা দেখো, হ্যাঁ, সব খাবারের সেম টেস্ট আর সবগুলো হচ্ছে একই সাইজের। মাছ যেমন একই সাইজের, কচু, তারপরে বেগুন, সবকিছু সাইজ একই। আচ্ছা, তারপর খেয়াল করো। তাহলে বাংলা আমি এইটাই এতক্ষণ পড়াচ্ছিলাম, যেটা হচ্ছে বাংলা অধ্বনির উচ্চারণ বহুক্ষেত্রে ওর মতো। তাহলে ওর মতো যেহেতু, তাহলে আমরা কি করব? ওকার দিয়ে লিখবো। যেমন এই যে একটু আগে বললাম, 11, 12, 13, 15, 16, 17, 18, তাই না? এভাবে লিখবো, ঠিক আছে? শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণভাবে অনুস্বার ব্যবহৃত হয়। তাহলে শব্দের ক্ষেত্রে কি হয়? সাধারণভাবে অনুস্বার ব্যবহৃত হয়, হ্যাঁ। যেমন গাং, ঢং, পালং, রং, রাং, সং। একটু আগে একজন প্রশ্ন করছিল। আচ্ছা, এই ক্ষেত্রে যেহেতু শব্দের শেষে অনুস্বার ব্যবহৃত হয়, তাহলে ব্যাঙের মাঝখানে অনুস্বার না শেষে? শেষে অনুস্বার কোনটা? না ও? এই যে শব্দের শেষে অনুস্বার ব্যবহৃত হয়, তাহলে ব্যাং বানান, ব্যাং বানান কি হবে? এটা হবে না অনুস্বার হবে? কোনটা বলো? কোনটা হবে? অনুস্বার হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। আর মাঝখানের নিয়মটা আমরা কখন পড়েছিলাম? মাঝের নিয়মটা আমরা কখন পড়েছিলাম বলো? মাঝের নিয়মটা, সেটার ক্ষেত্রে কি পড়েছিলাম? যদি সন্ধির মাধ্যমে গঠিত হয় তখন কি হবে? অনুস্বার হবে। আর যদি সন্ধির মাধ্যমে গঠিত না হয়, তখন মাঝখানে কি হবে? ও হবে। ক্লিয়ার? এবং বাংলা, বাংলাদেশ শব্দে অনুস্বার থাকবে। সংবিধানে এভাবে লিখা আছে, এভাবে আমাদের লিখতে হবে। ওকে, নেক্সট। বিসর্গ। শব্দের শেষে কি হবে না? শব্দের শেষে বিসর্গ থাকবে না। ইতস্তত, কার্যত, ক্রমশ, পুনঃ পুনঃ, হ্যাঁ, তাহলে কি হবে না? এগুলো ভুল। শব্দের শেষে বিসর্গ থাকবে না। নেক্সট। অতৎসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহার করা যাবে না। এটা অসংখ্য বার আমরা পড়েছি, আমরা জানি। যেমন ইরান, কান, কোরআন, গভর্নর, গুনতি, গোনা, ঝর্ণা। এই যে ঝর্ণা বানান কি? বাংলা শব্দ। তাহলে কি হবে না? বাংলা শব্দ। রানী, বাংলা শব্দ। পরাণ, প্রাণ থেকে পরাণ। তাহলে এগুলো কি হবে না? সোনা, হর্ন। এগুলোতে কি হবে না? এগুলোতে হচ্ছে যেহেতু
অতৎসম শব্দ এগুলোতে মূর্ধন্য ব্যবহৃত হবে না। দেখো, মাস্টার, অনেকে দেখবা মাস্টার এইভাবে লিখে, পোস্ট এভাবে লিখে। হুম, ধরো খাদিজা স্টোর, স্টোর কিভাবে লিখে? এভাবে। খাদিজা তখন দোকান দিবে, খাদিজা, খাদিজা কি, খাদিজা স্টোর, এভাবে লিখে। হ্যাঁ, আমার ঠান্ডা হচ্ছে লাগে, আবার ভালো হয়ে যায়। দেখো তাহলে এই যে মাস্টার, পোস্ট, নিয়মটা কি? নিয়ম হচ্ছে এস এর জন্য সবসময় কি হবে? দন্তস্ব হবে। এস এর জন্য দন্তস্ব হবে, বুঝতে পেরেছো? তাহলে আমি বললাম এই নামের উচ্চারণ কি হবে, বা এটা কিভাবে লিখবো বাংলায়? সাকিব, রাইট, সাকিব। আচ্ছা, এখন আমি বললাম তাহলে এটা কি হবে বলো? সাকিব, ভেরি গুড, এটা হচ্ছে সাকিব। এস এর সাথে কি আছে? এইচ আছে। তাহলে শুধু এস এর জন্য দন্তস্ব হবে, কিন্তু এস এইচ যদি হয়, অথবা এস আই ও এন, এস এস আই ও এন, টি আই ও এন যখন হবে, তখন কি হবে? তালব্যস্য হবে। এই জন্য একজন হচ্ছে সাকিব আল হাসান, আরেকজন হচ্ছে সাকিব খান। ক্লিয়ার? তাহলে দেখো মাস্টার, এম এ এস টি আর, তাহলে মাস্টার কি? ভুল। মাস্টার এখানে কি হবে? দন্তস্ব হবে। পোস্ট কি হবে? পোস্ট, দন্তস্ব হবে। স্টোর কি হবে? স্টোর। যেমন ধরো ট্রাস্ট, ট্রাস্ট ব্যাংক, হ্যাঁ, ট্রাস্ট ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, ওখানে দেখি যে টি আর ইউ এস টি, তাহলে ট্রাস্ট ব্যাংক বানান লেখা কিভাবে? এভাবে লিখা, এই যে ট্রাস্ট। তবে নামের ক্ষেত্রে ভুল নাই, ওরা যেভাবে লিখে ওভাবেই শুদ্ধ। নামের ক্ষেত্রে কি নাই, ভুল, ভুল নাই, কিন্তু আমরা যখন লিখবো তখন কিভাবে লিখতে হবে? ট্রাস্ট, দন্তস্ব দিয়ে লিখতে হবে। ক্লিয়ার? সবগুলোতে দন্তস্ব না, দন্তস্ব কখন? শুধু এস এর জন্য দন্তস্ব। আচ্ছা, দন্তস্ব এর উচ্চারণ কত রকম? আরেকদিন ক্লাসে বলেছিলাম, দন্তস্ব এর উচ্চারণ কত রকম? দুই রকম। কি কি? দন্তস্ব এর উচ্চারণ কয় রকম? দুই রকম। এই যে আমি যখন সাকিব বললাম, তখন কি? সাকিব, ওকে, স, এস, এস। হ্যাঁ, এখন আসো, আমি বললাম সত্য, তখন কিসের মতো? তালব্যস্যর মতো। তখন কিসের মতো? তালব্যস্যর মতো। ক্যাশে স হবে কেন? ক্যাশ বানান করো, ইংলিশে বানান করো নিপা। সি এ এস এইচ, তো এস এইচ আছে না? শুধু এস এর জন্য হচ্ছে, শুধু এস এর জন্য হচ্ছে দন্তস্ব হবে, কিন্তু এখানে এস এর সাথে কি আছে? এইচ আছে। এজন্য সমাসবদ্ধ পদ একসাথে বসে নাকি আলাদা বসে বলো? একসাথে বসে। কেন? কেন বসে একসাথে? এক পদে পরিণত হয়। আমরা সমাস কেন বুঝছি? সমাস মানে কি, যার যেগুলো কি হবে? এক পদে পরিণত হবে, এজন্য একসাথে বসবে। যেহেতু এক পদে পরিণত হয়েছে, নীল যে আকাশ, নীল আকাশ, তাহলে কি হবে? একসাথে হবে। হ্যাঁ, তাহলে সমাসবদ্ধ পদ বিলাত ফেরত কি হবে? একসাথে বসবে। একসাথে, স্পেস হবে না, রাজপুত্র একসাথে বসবে, মধুমাখা একসাথে বসবে। হ্যাঁ, সমাসের উদ্দেশ্যই হচ্ছে এটা, একসাথে বসা। এই জন্যই হচ্ছে কি করা হয়েছে, তাহলে একসাথে বসবে, আলাদা বসবে না। তবে কিছু কিছু আলাদা বসে, যেমন আমরা বলেছিলাম ঘোড়ার ডিম, তাহলে কি হবে? ঘোড়ার ডিম, যেগুলোতে কি হয় না, ঘোড়ার ডিম কোন সমাস বলো? পড়িয়েছিলাম, কারো মনে আছে? ঘোড়ার ডিম, অলোক তৎপুরুষ, রাইট। হ্যাঁ, এরকম যেগুলো সেগুলো আলাদা বসে, সেটা মামার বাড়ি। হ্যাঁ, সেগুলো ভিন্ন বিষয়। তাহলে সমাসবদ্ধ পদগুলো যথাসম্ভব একসঙ্গে লিখতে হবে, যেমন বিলাত ফেরত, রাজপুত্র, মধুমাখা। বিশেষণ পদ আলাদা হবে না একসাথে হবে? ভালো দিন, লাল গোলাপ, সুগন্ধ ফুল, সুনীল আকাশ, আলাদা হবে না একসাথে হবে? আলাদা বসবে। ভালো দিন, লাল গোলাপ, সুগন্ধ ফুল, ঠিক আছে? তাহলে বিশেষণ আলাদা বসবে। নাবাচক শব্দ যেমন করি না, না এর আলাদা অর্থ আছে না, শেষ। না, না বলা শিখতে হবে, হ্যাঁ, জানতে হবে, বুঝতে হবে। তাহলে দেখো, করি না, তাহলে আলাদা, না হচ্ছে আলাদা বসবে। কিন্তু যখন করি নি হবে, করিনি কিন্তু একসাথে বসবে। ঠিক আছে? তাহলে নাবাচক না এবং নি এর প্রথমটি না হচ্ছে স্বতন্ত্র পদ হিসেবে, আর দ্বিতীয়টি নি হচ্ছে সমাসবদ্ধ হিসেবে বসবে। তাহলে নি কিভাবে বসবে? সমাসবদ্ধ হিসেবে, আর না হচ্ছে আলাদা স্বতন্ত্র পদ হিসেবে বসবে। শেষ। শব্দের পূর্বে না বাচক, আর এই না যদি শব্দের পূর্বে বসে, তখন কি হয়ে যাবে? না বালক, না রাজ, না হোক, তখন আবার কি হবে? একসাথে বসবে। অধিকন্তু, আজও তোমরা পরীক্ষা দাওনি, আজও তোমরা মনোযোগ দিচ্ছ না। আজও, আমারও একই, আমার সাথেও কি, আমরা বলি না আমারও এটা হয়েছিল, আমারও কালো কি
হয়তো ক্লাস করবে না, কালও আমি পরীক্ষা দিব না, কালও আমি যাব। তাহলে এই যে কালও, আজও, আমারও, তাহলে এটা কি করবা? আলাদা লিখবা। অধিকন্তু অর্থে ও কি হবে? আলাদা বসবে। আজও, আমারও, কালও, তোমারও। ওকে। তাহলে অধিকন্তু অর্থে ব্যবহৃত ও প্রত্যয় শব্দের সঙ্গে কার চিহ্ন রূপে যুক্ত না হয়ে পূর্ণ রূপে শব্দের পরে যুক্ত হবে। তাহলে এখানে কি হবে না? একসাথে হবে না। এগুলো কি? এগুলো ভুল। তাহলে শুদ্ধ কোনগুলো? এগুলো। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে ভিডিও বানান লিখো বাংলায়। ভিডিও। আচ্ছা, এটা কি এই ও হবে? বোকারা, এতক্ষণ তাহলে আমি কেন পড়াইলাম? এটা কি অধিকন্তু ও? ভিডিও। আমি ও, তুমি ও, এটা ও ও হবে? ভিডিও বানান কি হবে? এই যে ভিডিও। ভিডিও। ও কি আলাদা? বুঝো নাই? ক্লিয়ার? তাহলে ও যদি দাও তখন কি হবে? তখন হবে ধরো আমিও। হ্যাঁ, তাহলে কি হবে? ভিডি ও। মানে এটা ধরো একজনের নাম। আচ্ছা, তাহলে নিশ্চয়ার্থ কি? নিশ্চয়ার্থ কি? হ্যাঁ, নিশ্চয়ার্থ কি হচ্ছে? আলাদা বসবে। আজই, এখনই তুমি পড়তে বসবা, আজই তুমি কাজটা করবা। হ্যাঁ, তাহলে এই যে আজই, এখনই, তাহলে আজই। আজি প্রভাতে রবির কর, কেমন পশিল প্রাণের পর। তাহলে এই যে আজই, এটা ভুল। কি হবে? আজই, এখনই। বেশি, বহু অর্থে, মানে যখন তোমরা বেশি বেশি নাম্বার পাও তখন হচ্ছে বেশি, রসইকার। আর ছদ্মবেশী, প্রতিবেশী, তখন কি হবে? দীর্ঘইকার। ছদ্মবেশী, প্রতিবেশী, তখন কি হবে? দীর্ঘইকার। ওকে। পদের শেষে, আচ্ছা এটা একটু পরে পড়াচ্ছি, এই স্লাইডটা জাস্ট একটু পরে পড়াচ্ছি। হ্যাঁ, হ্যাঁ ভিডিও। অন্তস্থ এতক্ষণ কি পড়ালাম ফারহানা? ও লিখবা না, অন্তস্থ ওকার দিবা। আচ্ছা, অর্থবোধক শব্দ হলে এটা কিভাবে? ধরো আমি বললাম মুখস্থ, তোমরা মুখস্থ করবে না, বুঝে বুঝে পড়বা। এই যে মুখস্থ বললাম, মুখস্থ বানানটা লিখো তো। মুখস্থ, দন্তস্বয়ের সাথে কি ত হবে নাকি দন্তস্বয়ের সাথে থ হবে? কোনটা? মুখস্থ, মুখস্থ নাকি মুখস্থ? কিভাবে মনে রাখবা? বা এরকম সমস্যা হয় কিনা কারো? কোনটা? নেশাগ্রস্ত লেখো তো, নেশাগ্রস্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটু শুনে দেখি আমরা। হ্যাঁ, অর্থবোধক শব্দ, এটা মনে রাখার উপায়টা একটু খেয়াল করে, এটা জাস্ট মনে রাখার জন্য। যদি দেখো এই দন্তস্ব ত বা দন্তস্ব থ এর আগে অর্থবোধক শব্দ থাকে, যেমন কণ্ঠ, এটার অর্থ আছে। হুম, মুখ, আচ্ছা ভিডিও বানানো যেভাবে হবে তাহলে অডিও বানানো সেভাবে হবে। ঠোঁট, অর্থ আছে। কাই, কাই মানে কি বলো? কাই শব্দের অর্থ কি? শরীর, ভেরি গুড। হ্যাঁ, সেম। গৃহ, মধ্য, মন, তাহলে এগুলো কি আছে? এগুলো সবগুলোর অর্থ আছে কিনা দেখো তো, এগুলো সবগুলোর অর্থ আছে কিনা। মন, অসুখ মানে প্রাণ। হ্যাঁ, তট, নিকট, দ্বার মানে দরজা, অন্ত, আত্ম, গর্ভ, ভূগর্ভ, এগুলো সবগুলোর কি আছে? অর্থ আছে। যদি অর্থ থাকে তাহলে দন্তস্বর সাথে কি হবে? থ হবে। কণ্ঠস্থ, মুখস্থ, ঠোঁটস্থ, কায়স্থ, ঠিক আছে। দন্তস্বরের সাথে কি হবে তখন? থ হবে। এখানে শোনো, প্রস্থ বানান তোমরা তো জানো, দৈর্ঘ্য, প্রস্থ। অসু শব্দের তো এখনই তো বললাম, মানে প্রাণ, প্রাণ। তাহলে দেখো, দৈর্ঘ্য, প্রস্থ, প্রস্থ বানান তো তোমরা জানো। প্রস্থ বানান এটাও হয়, আবার প্রস্থ বানান এটাও হয়, দুটো শুদ্ধ। প্রস্থ কি? প্রস্থ হচ্ছে, আমরা বলি না মানে এক গুচ্ছ, মানে একসাথে, এক প্রস্থ কাপড় কেচে আসলাম। হ্যাঁ, তাহলে প্রস্থ বানান দুটোই শুদ্ধ। এটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ। আর এই প্রস্থ মানে হচ্ছে কি? এক প্রস্থ কাপড় কেচে আসলাম, মানে এটা মানে একসাথে এক গুচ্ছ হিসেবে যখন বলা হয় যে কোনো কিছু তখন। তাহলে এই শব্দগুলো আমরা দেখলাম, যদি অর্থবোধক শব্দ সামনে থাকে তাহলে দন্তস্ব ত হবে। আর যদি অর্থবোধক শব্দ না হয় তখন কি হবে? তখন হচ্ছে দন্তস্ব ত হবে। যেমন অস্ত, তাহলে অ, আস্য, প্র, নির, ন্যা, ব্যয়, বিদ্ধ, অভ্য, এগুলো কিচ্ছুর অর্থ নাই। তাহলে কি হবে? সবগুলো দন্তস্ব ত হবে। এখন অনেকে বলবে ম্যাডাম সমস্ত, বিশ্বস্ত, এগুলোর তো অর্থ আছে। তাহলে অর্থ আছে, এটা তো তুমি জানো, আবার বানানটাও তোমার মুখস্থ। সমস্ত বলে তো কিছু নাই।
বিশ্বস্থ বলে কিছু নাই, তাহলে এগুলো ব্যতিক্রম। আর ব্যতিক্রমগুলো তুমি বানানো এমনিতেই জানো, তাহলে এগুলো নিয়ে টেনশন করার দরকার নাই যে ম্যাডাম এগুলো কিভাবে হয়েছে। কোনোভাবে হয় নাই, সমস্ত সমস্ত বা শেষ। তাহলে দেখো, এখন আসো গ্রস্ত। গ্রস্থ বলে কিছু নাই, সবসময় গ্রস্ত হবে, গ্রস্ত হবে, সবাই মনে রাখো। তাহলে দেখো, নেশাগ্রস্ত, দুর্দশাগ্রস্ত, বাধাগ্রস্ত, এটাতে কিন্তু তুমি ওই নিয়মও ফেলতে পারবা। কিরকম? ধরো আমরা বললাম যে যদি অর্থ না থাকে তাহলে দন্তস্ব ত। তাহলে দেখো তো, নেশাগ্র কোনো অর্থ আছে? নেই। নেশাগ্র, এটার কোনো অর্থ, শুধু নেশা হলে ভিন্ন ছিল। তাহলে গ্রস্ত, মনে রাখবা গ্রস্ত। ঠিক আছে, নেক্সট। ভূত। ভূত, কেউ আবার ভয় পাও কিনা দেখো। অনেকে হচ্ছে মনে করে যে পিছন দিকেও দাঁড়িয়ে আছে, এরকম ভয় কেউ পাও? দেখো, ভূত কখন রস্যকার হবে, কখন দীর্ঘকার হবে, শোনো। অদ্ভুত বানানে রস্যকার হবে। অদ্ভুত বানান হচ্ছে রস্যকার, একা হয়েছে কি হয়েছে, কোনো সমস্যা নেই। অদ্ভুত বানানে হচ্ছে রস্যকার হবে। আর কোনো ভূতে দীর্ঘ, আর সব ভূতে হচ্ছে দীর্ঘকার হবে, যেমন ভূত, অভূত, প্রভূত, বিভূতি, ভস্মীভূত, সবগুলোতেই হচ্ছে কি, ভূত থাকলেই হচ্ছে দীর্ঘকার হবে। শুধু অদ্ভুত, এই অদ্ভুত বানান নিজেই অদ্ভুত, এজন্য রস্যকার হবে। ঠিক আছে, বাকি সবগুলোতে, বাকি যত ভূত আছে সবগুলোতে হচ্ছে দীর্ঘকার হবে। ঠিক আছে, নেক্সট। হীরা, হীরক, নীল, সুনীল, নীলক, নীলিমা, এগুলো তো হচ্ছে দীর্ঘইকার হবে। কেন? মানে হীরা, নীল, এই দুটো জাতীয় যত শব্দ আছে সবগুলোতে দীর্ঘইকার হবে। কেন? তৎসম শব্দ, কাহিনী শেষ। তৎসম শব্দ, এজন্য শেষ। তাহলে হীরা ও নীল অর্থে সকল বানানে দীর্ঘইকার হবে। আচ্ছা, এখন খেয়াল করো, ধরো যে কোনো একটা শব্দ, ধরো দেশি। এখন দেশির সাথে ইও প্রত্যয় যুক্ত হলো। ধরো পানি, পানির সাথে ইও প্রত্যয় যুক্ত হলো। স্থানীয়, স্মরণীয়, বরণীয়। আচ্ছা, এই যে ইও, অনীয়, এগুলোতে কি আছে? দীর্ঘই আছে না? আছে কি না বলো? দীর্ঘই আছে। তাহলে এগুলো যুক্ত হলে দীর্ঘই হয়ে যাবে। এগুলো যুক্ত হলে কি হবে? দীর্ঘই হয়ে যাবে। তাহলে এই প্রত্যয়গুলো কি প্রত্যয় বলো তো? তৎসম প্রত্যয়, রাইট? তাহলে দেখো তো, জাতি, জাতি থেকে কি, জাতীয়, দীর্ঘ ইকার হয়ে গেল। দেশি, দেশীয়। পানি, পানীয়। তাহলে কেউ যদি বলে দেশীয়, শুদ্ধ না ভুল বলো? একটা দইয়ের, ফেসবুকে মনে হয় একটা কি আছে, ওই যে দইয়ের পেজ আছে মনে হয়, দেশীয়, ভুল, রাইট? জলীয়, স্থানীয়, স্মরণীয়। ঠিক আছে, সরকারি, পাইকারি, সহকারী। অনেকে সরকারি স্কুলের জন্য পরীক্ষা দিবে, কিন্তু সরকারি বানান ভুল লিখে। সরকারি বানান কি হবে বলো? সরকারি, রস্বইকার হবে। হ্যাঁ, এখন আসো পাইকারি, সহকারী, কোনটাতে রস্বইকার, কোনটাতে দীর্ঘইকার হবে, কিভাবে মনে রাখবো? যদি দেখো ব্যক্তিবাচক, তাহলে সেটাতে দীর্ঘইকার হবে। সহকারী, আবেদনকারী, তুমি একজন আবেদনকারী, হ্যাঁ, ক্যাডার হওয়ার জন্য আবেদন করবা, পরীক্ষা দেওয়ার জন্য। ছিনতাইকারী, পথচারী, কর্মচারী, রাইট? তাহলে এগুলো কি? দীর্ঘইকার। তাহলে ব্যক্তিবাচক হলে কারিতে কি হবে? দীর্ঘইকার হবে। আর যদি ব্যক্তিবাচক না হয়, যেমন ধরো সরকারি, দরকারি, তরকারি, পাইকারি, এগুলো হচ্ছে রস্বইকার। কেন বলো তো? মানুষ না, হ্যাঁ, ব্যক্তিবাচক না, তাহলে রস্বইকার। শোনো, এগুলো তৎসম শব্দ না। এগুলো আসলে কি না, তৎসম শব্দ না, এগুলো তৎসম শব্দ। বুঝতে পেরেছো? নেক্সট। আচ্ছা, যদি দেখো, ধরো সহকারী, একটু আগে বললাম, কর্মচারী, কর্মী, আবেদনকারী, এগুলোতে কি দীর্ঘইকার। কিন্তু এগুলোর সাথে যদি গণ যুক্ত করি তাহলে কিন্তু রস্বইকার হবে। সহকারী, সহকারীগণ, কর্মচারী, কর্মচারীগণ, কর্মী, কর্মীগণ, আবেদনকারী, আবেদনকারীগণ, তখন কি হয়ে যাবে? রস্বইকার হয়ে যাবে। সম্ভাষণে এসু আর আসু। ধরো আমি এখান থেকে একজনের নাম নিলাম, খাদিজা। কয়েকটা মেয়ের নাম নি, হ্যাঁ। খাদিজা, সাদিয়া, তারপর হচ্ছে সঞ্জিদা, হ্যাঁ, সঞ্জিদা, মুমতাহিনা, রিয়া। এই যে আমি এতগুলো নাম বললাম, সবার নামের শেষে কি আছে?
নামের শেষে কি আছে? আ আছে। নামের শেষে আ আছে। আচ্ছা, এখন আসো তোমরা পুরুষ মানুষ যারা আছো, কাজী মুস্তাক, পুরুষ, পুরুষ বানানে কি আছে বলো তো? পুরুষ বানানে মূর্ধন্য ষ আছে। পুরুষ বানানে কি আছে? মূর্ধন্য ষ আছে। তাহলে সম্ভাষণে কখন এসু হবে, কখন আশু হবে আমরা একটু মনে রাখি। পুরুষের ক্ষেত্রে কি আছে? মূর্ধন্য ষ আছে। পুরুষের নামের সাথে, পুরুষ শব্দের সাথে কি আছে? মূর্ধন্য ষ আছে। তাহলে এসু কখনো বসবে? পুরুষের সাথে এসু বসবে। হ্যাঁ, তানহা, রিয়া, আশু, আশু। তাহলে এই যে আশু, আ, তাহলে এতক্ষণ যে বলছি, তানহা, রিয়া, হ্যাঁ এতগুলো নাম বললাম, তাহলে মহিলাদের নামের সাথে কি আছে? আছে। তাহলে আশু যদি দেখো তাহলে এটা কাদের নামের সাথে হবে? মেয়েদের নামের সাথে। আচ্ছা, যেমন ব্রহ্মপুত্র, কপোতাক্ষ, নদ কেন বলো তো? কে বলতে পারবে? আমরা বলি না কপোতাক্ষ নদ, ব্রহ্মপুত্র নদ, কেন? নাই এজন্য, হ্যাঁ। যেমন পদ্মা, মেঘনা, যমুনা, ছেলে ছেলে মেয়ে কিছু না, এটা হচ্ছে নামের, নামের কারণে। আর শুধুমাত্র নাই এজন্য। ব্রহ্মপুত্র, অ, হ্যাঁ। কপোতাক্ষ, অ, এজন্য বলা হচ্ছে নদ। আসলে নদ নদী দুটোই একই। নদ এবং নদীর মধ্যে কোনো, অনেকে মনে করে নদের কোনো শাখা নাই, এটা ভুল। নদ নদী দুটোই একই, জাস্ট নামের জন্য নদ হয়েছে। হ্যাঁ, তাহলে দেখো এসুতে হচ্ছে পুরুষ, আশু হচ্ছে মেয়ে। তাহলে একটা জিনিস খেয়াল করতো, কল্যাণী এসু বানানটা শুদ্ধ না ভুল বলো? কল্যাণী এসু, ভুল। তাহলে যেহেতু আছে এখানে কি হবে? হ্যাঁ, এখানে দুটো বিষয় হতে পারে, যদি দিয়ে ধরো তাহলে এখানে কি হবে? মূর্ধন্য ষ রস্বই উকার। হুম, কল্যাণ বরেষু, তাহলে আছে, কল্যাণ বরেষু, তাহলে এখানে কি হবে? মূর্ধন্য ষ রস্বই উকার। হ্যাঁ, কল্যাণী তাহলে সু বানান কি হবে? দন্তস্ব রস্বই উকার, আশু। হুম, সুচরিতা, তাহলে সু। ক্লিয়ার? বিষয়টা বুঝছো? বুঝছো বিষয়টা? সবাই ক্লিয়ার? একজনও বুঝে না, ওই যে মাথার উপর দিয়ে যাচ্ছে এরকম কেউ আছো? মানে এতক্ষণ যে বানানের নিয়মগুলো পড়ছো মাথার উপর দিয়ে গেছে কেউ আছো? নাই? বাহ, ঘুমাই গেছো কে কে? হাত তুলো। মানে ঘুম থেকে হাত তুলবে আর কি। ঘুমাই গেছো কেউ আছো? একজন ঘুমাই গেছে। আচ্ছা, ভেরি গুড। নেক্সট। আরেকজন ঘুমাই গেছে, আইডা। খালি সবসময় তুমি ঘুমাও, দেখি একদিন আমি ঘুমাই যাবো দেখি। আচ্ছা, পুরুষবাচক সম্ভাষণে শেষে হচ্ছে একারের পরে মূর্ধন্য ষ হবে। তাহলে দেখো কল্যাণী এসু, বরেষু, প্রীতি ভাজন এসু, ওকে। তাহলে আর মেয়েদের ক্ষেত্রে আশু হবে, ওকে। এখন আসো ঔষধ, ওষুধ, ঔষধি, ঔষধি সিফাত খেয়াল করো। ঔষধ মানে কি? মেডিসিন। ওষুধ তৎসম শব্দ। কি শব্দ? তৎসম শব্দ। ঔষধের, ওষুধ হচ্ছে কি? তদ্ভব শব্দ। তাও মেডিসিন, এটার অর্থ কি? তাও কি মেডিসিন। আচ্ছা, ঔষধি কি বলতো? ঔষধি হচ্ছে সেই সকল গাছ যেগুলো দিয়ে কি করা হয়? যেগুলো দিয়ে ঔষধ তৈরি করা হয়। যেগুলো দিয়ে ঔষধ তৈরি করা হয়। এই মিমি, তোমাদেরকে প্রশ্ন করবো, যাদের ঘুম আসছে তারা বলবা, তাদেরকে প্রশ্ন করবো, ঔষধি দিয়ে কি করা হয়? ঔষধি গাছ দিয়ে, ঔষধি গাছ দিয়ে কি করা হয়? ঔষধ তৈরি করা হয়। আমরা কোথায় পড়েছিলাম? ঔষধ কোথায় পড়েছিলাম বলো? ঔষধি, বনৌষধি, মহৌষধি কোথায় পড়েছিলাম? সন্ধিতে পড়েছিলাম, বলেছিলাম ওষুধি দিবে না, কি বলেছিলাম? ঔষধি হবে। হ্যাঁ, ঔষধি মানে কি? যেগুলো হচ্ছে একবার, একবার ফল দিয়ে হচ্ছে মারা যায়, একবার ফল দিয়ে মারা যায়, এরা হচ্ছে ঔষধি। ক্লিয়ার? তাহলে এটা মনে রাখবা। তাহলে চারটা শব্দই শুদ্ধ, চারটা শব্দই হচ্ছে শুদ্ধ। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, ধরো কিছু শব্দ, এখন এই শব্দগুলো বয়ের সাথে জফল আকার হবে নাকি হবে না, কিভাবে মনে রাখবা? এটা খুব জরুরি, মনে রাখবা কিভাবে। হ্যাঁ, তাহলে এগুলো আমরা একটু খেয়াল করি। যেমন ধরো অধ্যাবসায় নাকি অধ্যবসায়?
অত্যাধিক নাকি অত্যধিক কোনটা বলো, অত্যাধিক নাকি অত্যধিক বলো, অত্যাধিক নাকি অত্যধিক কোনটা, কোনটা? আচ্ছা যেমন ধরো ব্যাহত, যেমন ধরো ব্যাহত, খেয়াল করো, ব্যাহত নাকি ব্যাহত, মানে এইটা তোমাদের কারো সমস্যা হয় কিনা, যে জফলার সাথে আকার হবে কি হবে না, এই সমস্যাটা কারো হয় কিনা, হয়। তাহলে এটার একটা আমরা সমাধানে চলে যাই, রাইট? এই জি বানান ভুল, মুমতাহিনা জি বানান শুধু এভাবে বর্গীয় জ রস্বইকার। হ্যাঁ, তাহলে আমরা এটার একটা সমাধানে চলে যাই, রাইট? সমাধানটা কিভাবে খেয়াল করো, জফলার জন্য সবসময় রস্বইকার দিয়ে দিবা, জফলার জন্য সবসময় কি দিবা, রস্বইকার দিয়ে দিবা। এখন দেখো ব্যাহত, অহত বলে কি কিছু আছে, অহত, অহত বলে কিছু আছে, নাই, কি হবে, আহত, আহত আছে, তাহলে ব্যাহত বানানে কি হবে, বজ্রফলা আকার, আকার হবে, এই যে আহত আ আছে, তাহলে আকার হবে, বুঝছো? তাহলে দেখি, যেমন ধরো ব্যাখ্যা, অখ্যা বলে কিছু নেই, কি আছে, আখ্যা, তাহলে কোনটা হবে, বিযোগ আখ্যা, বি যোগ আখ্যা, তাহলে কোনটা হবে, জফলা আকার হবে। ব্যাহত, অহত বলে কিছু নেই, কি হবে, আহত, তাহলে কোনটা শুদ্ধ, আকার হবে। অত্যন্ত, অত্যন্ত, আন্ত বলে কিছু নেই, কি হবে, অন্ত, অন্ত আছে, তাহলে কি হবে, অত্যন্ত, প্রথমটা। অত্যধিক, অত্যাধিক, আধিক বলে কিছু নেই, আছে অধিক, তাহলে কি হবে, অত্যধিক। ব্যর্থ, তাহলে ব্যর্থ বানান জফলা আকার হবে নাকি হবে না, শুনে আর্থ কিছু আছে, আর্থ নাই, হবে কি, অর্থ, তাহলে অর্থ থাকলে কি হবে, ব্যর্থ। হুম, ব্যগ্র, তাহলে বিযোগ অগ্র, অগ্র আছে, আগ্রহ নাই, তাহলে ব্যগ্র কি হবে, এটা হবে। মতিমি অত্যাধিক বলে, রাইট। ব্যস্ত, ব্যস্ত, তাহলে অস্ত আছে, অস্ত, তাহলে কোনটা হবে, প্রথমটা হবে। ব্যাকুল, ব্যাকুল, আকুল আছে, আকুল, আকুল যেহেতু আছে, কোনটা হবে, এটা হবে। হ্যাঁ, ব্যতীত, ব্যতীত, কোনটা, অতীত আছে, অতীত, তাহলে কোনটা শুদ্ধ, এই যে ব্যতীত। এখন আছো দুটো বানান আমরা একটু মনে রাখবে, ব্যবসা বানান তুমি যেভাবে লিখছো ওভাবে, ব্যবসা বানানো জফলা আকার, তাবাস্তুম তুমি যেটা লিখছো ওটা। আচ্ছা একটু খেয়াল করো, সবাই খেয়াল করো, ধরো আমি বললাম ব্যথা, ব্যথা বানানো আকার হবে না, হবে না, মনে রাখবা। তোমরা কি চাও ব্যথা বাড়ুক, কষ্ট বাড়ুক, যে বলছো হবে তার ব্যথা বেড়ে যাবে, তাহলে তোমরা যেহেতু চাও না ব্যথা বাড়ুক, তাহলে কখনোই আকার দিবা না, আকার দিলেই ব্যথা বেড়ে যাবে, আকার দিলেই ব্যথা বেড়ে যাবে, তাহলে কি করবে না, ব্যথা বানানে আকার দিবা না, শেষ। এখন আসো তোমরা কি চাও, ব্যয় বানানটা ব্যতিক্রম, খেয়াল করো, ব্যয় কি বেড়ে যাক নাকি চাও না, বেড়ে যাক চাও না, বেড়ে যাও চাও না, কোনটা, ব্যয় বাড়ুক চাও কিনা, আমি চাই, কেন জানো, তুমি যদি না চাও তাহলে তোমার জীবনে আয় করতে পারবে না, তুমি যদি চাও যে ব্যয় না বাড়ুক, এরকম গরিবই থাকি যাবা, বুঝতে পারছো? এই জন্য যাদের বউরা মানে বেশি বেশি চায়, তাদের জামাইরা তাড়াতাড়ি পয়সাওয়ালা হয়। বউরা বেশি বেশি চাইলে মন খারাপ করবে না, মোটিভেশন হিসেবে নিবা, হ্যাঁ মোটিভেশন হিসেবে নিবা, এই যে পড়ালেখা করতেছো, তোমরা চাই ব্যয় বাড়ুক, রাইট? আচ্ছা, তাহলে দেখো ব্যয় বানান, ব্যয় বানানে আকার দিলে ব্যয় বেড়ে যাবে, মানে তোমরা যারা চাও না, তাহলে ব্যয় বানানে কখনোই কি হবে না, আকার হবে না, ব্যয় বানানে কখনো কি হবে না, ব্যথা ব্যয় এগুলোতে আকার হবে না, ওকে। নেক্সট, এইটা ক্লিয়ার, এই নিয়মটা ক্লিয়ার, পারবে না, ওকে। কার্যযুক্ত কিছু বানান খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু খেয়াল রাখবা। দেখো, নির্নিমেষ, কাহিনী, নিবেদ, এগুলো দুটোতেই হচ্ছে রস্বইকার, এই বানানগুলো কোনো নিয়ম টিয়ম না, একটু ভালো করে দেখে নিবা। হুম, তারপর আসো, একটা রস্বই একটা দীর্ঘই, অপরিসীম, জিগিসা, জিগিসু, চিকিৎসা, চিকিৎসু, হ্যাঁ, এগুলো হচ্ছে জাস্ট চোখ বুলাই যাবে, এগুলোর অনেক বানান তোমরা পারো, আর না পারলে আমরা কি করি পরীক্ষার হলে, একই বানান দুইভাবে লিখি, যেটা মনে হয় যে পরিচিত ওইটাতে আমরা কি দিয়ে দেই, টিক চিহ্ন দিয়ে দেই, তাই না? প্রতীকে আমি আবার খাতায় কি করতাম, এমন ভাবে লিখতাম কাটাকাটি করে যে স্যার যেন শুদ্ধ মনে করে। আচ্ছা, প্রতীকী দুটোই হচ্ছে দীর্ঘইকার, প্রতীকী ওটা রিটেনের ক্ষেত্রে আর কি, প্রতীকী, প্রতীচী, সমীচীন, এটা অনেক সময় আসে, সমীচীন, মনীষী,
উদিচি, জীবনী, জীবনী আসবে না। হরিতকে, উদিচি অনেক সময় আসে, হ্যাঁ। দীপি। তারপর খেয়াল করো, একটা দীর্ঘই একটা রসই, জীবিকা, শারীরিক, মরীচিকা, বাল্মীকি, অতীন্দ্রিয়, কনিনিকা, এই বানানগুলো খেয়াল করবা। এখানে হচ্ছে রসই দীর্ঘই রসই, বিভীষিকা, নির্মিলিত, পিপিলিকা, জিজিবিষা, এগুলো আসে। নিশিথিনী, কিরিটিনী, এই দুই জায়গায় দুইটা, ওইটা আমিও লিখতাম, যেন মনে করে না আসলে একটু ভুলে গেছে। আচ্ছা, রীতিনীতি, রস দীর্ঘই রসই, দীর্ঘই রসই, ওকে। এখানে কিছু জটিল শব্দের বানান, কি করতে হবে? চোখ বুলাইতে হবে, দেখতে হবে। এগুলো বইতে আছে, একটু বারবার দেখবা। আর নিয়মগুলো, ইদানিং যেহেতু নিয়মগুলো একটু পড়বা, কারণ ইদানিং যেহেতু তোমার আহ প্রশ্নটা একটু অন্যভাবে আসে, মানে সরাসরি বানান থেকে না আসে, বানান থেকেও আসতে পারে। নিয়মগুলো দেখবা, এমনও হতে পারে যে এই নিয়মে কোন বানানটি রচিত হয়েছে, বা কোন বানানটা এই নিয়মের মাধ্যমে হয়েছে, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। আর কালকে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আজকে একটা পড়া দিব সবাইকে, এটা সবাই পড়ে রাখবা। পড়ে রাখার পর কালকে সবাইকে কোশ্চেন করব। একটু খেয়াল করো, হ্যাঁ, স্লাইড শেষের দিকে, এই যে স্লাইড একদম শেষের দিকে দেখো, কতটুকু শেষ দেখো, এই সবগুলো বানান দেখবা, অশুদ্ধ শুদ্ধ, এই যে এখানে শেষ। হ্যাঁ, এবার একটু খেয়াল করো সবার কি কি পড়া দিচ্ছি আমি, সবাই খেয়াল করো। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, খেয়াল করো সবাই। এই যে অভিধান, অভিধানের পিডিএফ সবার টেলিগ্রামে আছে, আছে না? অবশ্যই আছে। অভিধানের পিডিএফ সবার টেলিগ্রামে আছে। এখান থেকে অল্প কিছু পড়া দিব, যেহেতু ব্যতিক্রমধর্মী প্রশ্ন আসে এজন্য। খেয়াল করো, প্রথমে আছে সম্পাদক জামিল চৌধুরী, এটা আসছে এবার। হুম, তারপর আসো, এই যে এই কয়েকটা, এগুলো খুব জরুরি। দেখো, এখানে এই কয়েকটা লাইন একটু মনোযোগ দিয়ে পড়বা। হ্যাঁ, যেমন দেখো, বাংলা একাডেমির সূচনা লগ্ন 1955 থেকে, তাহলে বাংলা একাডেমির জন্ম কখন? বুঝতে পারছো? এই জাতীয় প্রশ্ন এখন আসে। হ্যাঁ, তাহলে এই পেজটা, এই যে একটা পেজ, এটা খুব জরুরি, এই পেজটা একটু ভালো করে পড়বা। এই পেজটা ভালো করে পড়বা। যেমন দেখো, তার সম্পাদনায় কার, এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলা একাডেমির সূচনা লগ্ন থেকে অভিধান রচনায় মনোনিবেশ করে এবং এই কাজে ব্রতী হয়েছিলেন স্বয়ং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা, তার সম্পাদনায় 1965 সালে প্রকাশিত এই পূর্ব পাকিস্তানি আঞ্চলিক ভাষার অভিধান। তাহলে প্রশ্নটা এভাবে আসবে যে আঞ্চলিক ভাষার অভিধানের রচয়িতা কে? কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কখন প্রকাশিত হয়? 1965 সালে। আর বাংলা, এই দেখো, বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান, ব্যবহারিক বাংলা অভিধান কখন প্রণয়ন হয়? 1974 সালে। ক্লিয়ার? বুঝতে পারছো ম্যাম? পিডিএফ স্লাইডে, আচ্ছা, এটা আমি কেটে দিয়ে দিব। তাহলে এখানে যে প্রশ্নগুলো, এগুলো একটু মনে রাখতে হবে, একটু খেয়াল রাখতে হবে, জাস্ট একটু চোখ বুলে যাওয়া, আর কিছু না, যেহেতু এই ধরনের প্রশ্ন আসে। হ্যাঁ, এটা একটু খেয়াল করা। এখানে কিছু বিষয় আছে, এগুলো হচ্ছে আমি বুঝাই দিব, তোমরা একটু রিডিং পড়ে আসবা। সেটা কি দেখো, এখানে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো একটু খেয়াল রাখতে হবে। যেমন প্রথম নিয়মটা একটু দেখো, বাংলা স্বরবর্ণ ই, হ্রস্ব ই এবং দীর্ঘ ই ঊর্ধ্ব সম্মুখ সংবৃত স্বরধ্বনির দ্যোতক, অর্থাৎ দুটোর উচ্চারণ কিন্তু একই, হ্রস্ব ই এবং দীর্ঘ ই দুটোরই উচ্চারণ কি? অভিন্ন, একই। হ্যাঁ, তারপর বাংলা বর্ণমালায় চন্দ্রবিন্দু অনুনাসিক স্বরধ্বনি চিহ্ন, কারণ চন্দ্রবিন্দু যখন থাকে তখন এটা কি হয়, কিছু কিছু বাতাস কি হয়, নাক দিয়ে বের হয় না? যেমন আমি বললাম চাঁদ, চাঁদ, দেখো আমি নাক বন্ধ করি, চাঁদ, চাঁদ, তাহলে নাক বন্ধ করলে উচ্চারণটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। তাহলে এই বানান নিয়মগুলো, এই যে দেখো, এখানে কিছু নিয়ম আছে, এগুলো একটু পড়বা। এই যে বর্ণানুক্রম, এবার এটা আসছিল যে কিসের পরে, যে স্বর স্বরে রসই দীর্ঘই, রসই দীর্ঘ, রি, এ, ওই, ও, ও, এই ওর পরে কি হয়? অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু। খেয়াল করছো? এরপর ক খ শুরু, তাহলে অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু এগুলো শেষে না হয়ে ও এর পরে হয়েছে। তাহলে এই নিয়মগুলো দেখবা। আরেকটা জিনিস দেখবা, সেটা হচ্ছে, দেখাই, একদম শেষে চলে যাবা, একদম শেষে গিয়ে এই যে নিয়মগুলো আমি এখন পড়িয়েছি না, এই নিয়মগুলো আছে, একদম শেষে যাবা, এই যে নিয়মগুলো সেম, এগুলোর উদাহরণগুলো একটু ভালো করে দেখবা। এইটাই, ঠিক আছে, মনে থাকবে। তারপর একটা জিনিস খেয়াল করো, এইটা একটা পরীক্ষা আসছিল, ব্যাংকের একটা পরীক্ষা আসছিল, যেমন ধরো, 89, 89 তোমার ক্রমবাচক সংখ্যা মানে তৎসম শব্দে কি হবে বলো তো?
ঊননব্বই, ঊননবতিতম, ঊননবতিতম, এরকম একটা প্রশ্ন আসছিল যে কোনটা শুদ্ধ, কোনটা শুদ্ধ। ক্লিয়ার? তাহলে এগুলো দেখে রাখবা, মনে থাকবে সবার। হ্যাঁ, এগুলো আমি আমি ক্রপ করে স্লাইডের শেষে দিয়ে দিব। স্লাইডের শেষে দিলে যেটা হবে, তোমাদের পিডিএফ এ এমনিতেই আছে, সরি টেলিগ্রামে পিডিএফ এমনিতে আছে, স্লাইডে দিয়ে দিলে যেটা হবে এই লেখাগুলো পড়তে পারবা না, আরো ঝাপসা হয়ে যাবে। না, নিয়মগুলো হচ্ছে আমি স্লাইডে যেগুলো ছিল সেভাবে আসে, যেমন তৎসম শব্দের 5টা নিয়ম, অতৎসম শব্দের 5টা নিয়ম, এভাবে আসে। অথবা বানান দেয়, বলে কি যে এগুলো বানানগুলো শুদ্ধ বানান লিখো। তবে এবার গতবার কঠিন আসছে, বানান দিয়ে আবার বলা হয়েছে যেগুলো কেন ভুল, কোন নিয়মের কারণে ভুল। শুদ্ধ লিখো, শুদ্ধ নিয়ম লিখো, মানে শব্দগুলো শুদ্ধ লিখতে বলা হয়, আবার সেটা শুদ্ধ নিয়মটাও লিখতে বলা হয়। পিডিএফ তো অবশ্যই রাতে দেয়া হয়। হ্যাঁ, স্লাইডে অ্যাড করে দিব। আচ্ছা, এত টেনশন করো, টেলিগ্রামে তো পিডিএফটা আছেই। টেলিগ্রামে তোমাদের অভিধানের পিডিএফ আছে না, তাহলে আর সমস্যা কি? মাথা ঘুরাচ্ছে, এটা নিয়ে মাথা ঘুরানোর কিচ্ছু নাই। ঠিক আছে? হ্যাঁ, ক্লাস শেষ, এটা নিয়ে মাথা ঘুরানোর কি আছে? এগুলো আমি বুঝাই দিব বলছি তো। এক ক্লাসে বুঝাচ্ছি না, এক ক্লাসে বুঝালে কিচ্ছু মাথায় ঢুকবে না, পরে বুঝাই দিব অবশ্যই। ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।